নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ইতিহাসের কিছু সাজেশান নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে যে স্যার সামনে পরীক্ষা, তোমাদের তো জানো যে 3 তারিখ থেকে কিন্তু পরীক্ষা চালু হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো দেখো, মাধ্যমিক পরীক্ষা কিন্তু 20 তারিখে শেষ হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ সাজেশান আমরা ফাটাফাট করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক সাজেশন প্রথম অধ্যায়। তো দেখো, তোমাদের কিন্তু 5, 8, 40, টোটাল কিন্তু 40 নম্বরে কিন্তু বড় প্রশ্ন থাকবে। 8 করে নম্বর থাকবে, টোটাল 5খানা প্রশ্ন লিখতে হবে, 5 আর 40। এবং এই 40 নম্বর থেকে তোমাদের কোন প্রশ্নগুলো আসতে চলেছে প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায় দেখতেই পারছো। প্রথম অধ্যায় থেকে আমি কি প্রশ্ন সিলেক্ট করেছি? এক দাগের প্রশ্ন। আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। তো দেখো, সব থেকে খতরনাক প্রশ্ন, অর্থাৎ লিখন পদ্ধতি পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো এবং পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য, খতরনাক ইম্পর্টেন্ট। 2025 সালের সব থেকে বাম্পার ইট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এটাকেও সিলেক্ট করেছি। 3 দাগের প্রশ্ন। অতীত বিষয়ে মানুষের ধারণাকে মিথ ও লিজেন্ড কীভাবে রূপদান করে। তো দেখো, এটা কি মিথ এবং লিজেন্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে 3খানা প্রশ্ন দিয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 3খানা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে। এই পেশাদারি অপেশাদারি ইতিহাস ইম্পর্টেন্ট আছে এবং মিথ লিজেন্ড উপকথা এটা বহুত গুরুত্বপূর্ণ। দেখতেই পারছো। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখে নাও। যে ঊনবিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ, খতরনাক ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ের সব থেকে একদম বাম্পারিট প্রশ্ন, একদম খতরনাক। যদি এখান থেকে কোনো প্রশ্ন দেয় তাহলে 2 দাগেরটা আসবে। 2 দাগেরটা সব থেকে বেশি খতরনাক। তো দেখো বাবা, কোশ্চেনটা কিন্তু আমি করছি না, আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলছি 2 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট। তো এমন তো না যে কোশ্চেন পেপার আমি বানিয়ে দিয়ে আসছি, এরকম টাইপের কোনো ব্যাপার না। আমার মতে 2 দাগের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে স্যার 2 দাগেরটা বলেছে শুধু 2 দাগেরটাই পড়ে যাব, এটা করতে যাবে না প্লিজ। 2 দাগেরটা বলেছি, মাত্র দ্বিতীয় অধ্যায় থেকে 3খানা প্রশ্ন দিছি। এখন যদি 2 দাগের প্রশ্ন যদি না দেয়, আর দেখা গেল 3 দাগের দিয়ে দিলে, তাহলে কী করলো? তোমরা ভাবে দেখো স্যার কী সব উল্টোপাল্টা সাজেশন করেছে, একটাই পড়ে গেছে। না, এটা কমতে যাবে না। এরকম করলে বাবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনের সব থেকে বড় একটা দ্বিতীয় বিল্ডিং, প্রথম বিল্ডিং হলো মাধ্যমিক, একদম ফ্লোর, যেটা আমাদের কিন্তু ভিত। আর উচ্চ মাধ্যমিকের মাধ্যমে কী করবে? তুমি কলেজে ভর্তি হতে পারবে। তো অর্থাৎ তুমি এই 3খানা প্রশ্নই ভালো করে পড়বে, তার থেকে কিন্তু তোমাদের 2 দাগের প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এবং উপনিবেশবাদ সম্পর্কে এবং সাম্রাজ্যবাদের সম্পর্কে, হ্যাঁ 3 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক, ঠিক আছে। এই গেল 3খানা প্রশ্ন, খতরনাক প্রশ্ন। চলো আমাদের তৃতীয় অধ্যায়, ফটাফট করে হয়ে যাবে সব। তৃতীয় অধ্যায় থেকে যে সাজেশন দিয়েছি, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। 1 দাগের প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব লেখ। ওরে বাপ রে বাপ, কী বলবো, বলার কোনো কিছু নেই আমার। রেলপথ খতরনাক, তো খতরনাক ইম্পর্টেন্ট। এবং ভূমি রাজস্ব ব্যবস্থা, দেখো ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। আমি 2022 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস হয়েছিল, তখন আমি দেখেছিলাম এই ভূমি রাজস্ব ব্যবস্থার ভিতর থেকে কিন্তু আমরা জানি 1 সালা বন্দোবস্ত আছে, 5 সালা বন্দোবস্ত আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট আছে, ঠিক আছে, ভূমি রাজস্ব চিরস্থায়ী বন্দোবস্ত আছে। অর্থাৎ তুমি ভূমি রাজস্ব ব্যবস্থা ভালো করে পড়ে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভূমি রাজস্ব ব্যবস্থা। এবং তার সঙ্গে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ, ওই আর একটা প্রশ্ন, অবশিল্পায়ন, রেলপথ, ভূমি ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, কোনটা বাদ দেব আর কোনটা ছাড়বো আমি কোনো কিছু বুঝতেই পারছি না। কি বলবো, বলার কোনো কিছু নেই আর আমার, আর খুঁজে পাচ্ছি না ভাষা, কোনটা ইম্পর্টেন্ট বলবো। 4 দাগের প্রশ্ন, চীনের পর আরোপিত অসম চুক্তি। তো দেখো, আমার মতে অবশিল্পায়ন, আমার মতে ভূমি রাজস্ব ব্যবস্থা, আমার মতে রেলপথ, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এত কম সাজেশন কোথাও পাবে না, একদম কেটে কেটে সাজেশন দিয়েছি, একদম কম, 3-4টের বেশি দিইনি। 3 থেকে 4টের বেশি সাজেশন আমি কিন্তু দিইনি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম লাস্ট সাজেশন করেছি। 1 দাগের প্রশ্ন, চতুর্থ অধ্যায়, চীনের চৌঠাম্য আন্দোলনের কারণগুলি লেখো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের অবদানকে। তো দেখো, তোমাদের কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু অনেকবার বুঝিয়েছি। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, তার সঙ্গে কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, জানো তো, হিন্দু কলেজে যে তরুণ যে টিচার ছিলেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আমি বুঝিয়েছি কিন্তু।
এগুলো কিন্তু পড়তে হবে। আলিগড় আন্দোলনের পর সংক্ষিপ্ত টিকা লেখো আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলনটা কী বলতো, মুসলমান সম্প্রদায়কে উন্নতি করার জন্য, মুসলমান সম্প্রদায়কে শিক্ষিত করার জন্য কিন্তু এই আলিগড় আন্দোলন কিন্তু হয়েছিল। ঠিক আছে, আলিগড় আন্দোলন হয়েছিল, আলিগড় আন্দোলন হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু রাজা রামমোহন রায়টা ভালো করে পড়বে, রাজা রামমোহন রায় এবং আলিগড় আন্দোলন এবং চীনের চৌঠামি আন্দোলন। আশা করি এই তিনখানা কোশ্চেন থেকে একদম পাক্কা আসতে চলেছে। ঠিক আছে, এবং 4 দাগের প্রশ্ন আদিবাসী দলিত সম্প্রদায় যেখানে আছে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, পড়ে যেতে হবে বাবু, পড়ে যেতে হবে। যেটা বাদ দেবে সেটা এখানে চলে আসবে, কোনো গ্যারান্টি নেই, এখন আর ভরসা উঠে গেছে, যা বলবো দেখা যাচ্ছে তার উল্টোও আসতে পারে। চলে আসো, এবার আমি পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করবো 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টু সংস্কার আইন। ওরে বাপরে বাপ, মর্লে মিন্টু, দেখো মর্লে একটা লোক, মর্লে মিন্টু একদম খতরনাক। জালিয়ানবাগের হত্যাকাণ্ড প্রেক্ষাপট আমরা জানি, জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছে, 1919 সালে। এবং এই জালিয়ানবাগের হত্যাকাণ্ড জানো তো, জেনারেল ডায়ারের নেতৃত্বে যে কিন্তু গুলিবর্ষণ করা হয়েছিল। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। তো দেখো 3 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট মেরেছে, দেখো স্টার মারা আছে, দেখতেই পাচ্ছ যেগুলো স্টার মারা আছে। এবং তার সঙ্গে দিয়েছিল লখনৌ চুক্তি। এই যে লখনৌ চুক্তি যেটা হয়েছিল, লখনৌ চুক্তি ভালো করে পড়ে যাবে। এবং 50-এর মনন্তরের কারণ ও ফলাফল, দেখো রাওলাট আইনটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, এবং 50-এর মনন্তরের কারণ ও ফলাফল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পড়ে। 50-এর মনন্তর মানে 1943 সালে হয়েছিল, 1943। ঠিক আছে, ভালো করে পড়বে। চলো ষষ্ঠ অধ্যায়, আর মাত্র আমাদের 3টে চ্যাপ্টার বাকি আছে। ষষ্ঠ অধ্যায় থেকে কী প্রশ্ন করেছি দেখে নাও, মাত্র 3খানা, মাত্র 3খানা। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এর আগে 6খানা 7খানা করে করেছিলাম, এখন থেকে 3টে 4টে করে দিয়েছি। প্রথম প্রশ্ন বলেছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। 2 নম্বর প্রশ্ন আমাদের বাম্পারিট কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। আমি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনেকবার বুঝিয়েছি। 3 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে, এই আন্দোলনে মহিলাদের ভূমিকা। অর্থাৎ এই যে 3খানা প্রশ্ন আছে, এই 3খানা প্রশ্ন কিন্তু সুপার টুপার ইম্পর্টেন্ট। আর তোমাদের স্কুল থেকে যে সাজেশান দিয়েছি, স্কুল থেকে যে ম্যাম যেগুলো পড়িয়েছে অবশ্যই সেগুলো পড়বে, কারণ স্কুলের ম্যাম বা স্যার যে সাজেশান দিয়েছে সেগুলোকে অবহেলা করা উচিত নয়। অর্থাৎ আমাদের সাজেশান এবং স্কুলের সাজেশান, এবং তার সঙ্গে তোমাদের যে তোমরা যে টিচারের কাছে পড়ছো, বিভিন্ন টিচারের কাছে পড়ছো, যারা পড়ছো তারা তাদের সাজেশান সব কিছু মিলে ক্যাপচার করে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, এবার আমি সপ্তম অধ্যায় বোঝাবো। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই, এখান থেকে কোন প্রশ্ন দিয়েছি দেখো, ট্রুমান নীতি ও মার্শাল পরিকল্পনা, একদম খতরনাক ইম্পর্টেন্ট, ট্রুমান নীতি মার্শাল পরিকল্পনা। 2 দাগের প্রশ্ন সুয়েজ সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও, 2 দাগের প্রশ্ন সুয়েজ সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 3 দাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই 3খানা কোশ্চেন কিন্তু কী বলবো আর বলার কোনো কিছু নেই, পড়তে থাকবে, একদম গোল করে স্টার মেরে দিয়েছি। অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায় থেকে কী পড়বে, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেক ছেলেমেয়ে বিভিন্ন কথা বলছে, বাট আমার মতে, ভালো করে বলছো কী বলছি, আমার মতে অষ্টম অধ্যায় থেকে টোটাল 5খানা কোশ্চেন আছে, 5-7খানা কোশ্চেন আছে, তার ভিতর থেকে আমি 3খানাকে সুপার এটি দিয়েছি। 3খানার ভিতরে কী আছে, প্রথম পড়বে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব, এবং তার সঙ্গে সব থেকে খতরনাক ইম্পর্টেন্ট 2025 সালের বাম্পারিট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা। কিন্তু এর সঙ্গে কিন্তু শেখ মুজিবুর রহমানটা ভালো করে পড়বে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো, এবং আমাদের ভারতে ইন্দিরা গান্ধীর ভূমিকা কী, বহুত ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখতেই পারছো এই 3খানা প্রশ্ন। এবং লাস্টের দিকে আরেকটা বলছি, উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো দেখতে পাচ্ছ এই হলো তোমাদের সাজেশন। মোট কথা, সাজেশনের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলে, যে বারবার করে বলে যাচ্ছে স্যার প্লিজ সাজেশান। আর মাধ্যমিক পরীক্ষার কারণে কিন্তু সাজেশানটা আমি তৈরি করতে পারছিলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এর আগেও সাজেশান আমি অনেকবার করেছি। বাই, টাটা, সবাই ভালো থাকবে। আর চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, বাই।